পাহাড়ের বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে বিশাল একটি নৌকার শেপ দেখা যাচ্ছে। এটি নূহ আলাইহিস সালামের নৌকা। এই নৌকাতেই উঠেছিলেন নূহ আলাইহিস সালাম, উঠিয়ে নিয়েছিলেন মানবকুল, প্রাণীকুল, পাখিকুল সহ অজস্র প্রাণী জীব জন্তুকে। সেই নৌকা যে এখানে আমি নিজ চোখে দেখছি, এটা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা। ছোটবেলা থেকে এই ধরনের গল্প শুনে এসেছি, বইয়ে পড়ে এসেছি। আজ বাস্তবে চোখের সামনে নূহ আলাইহিস সালামের সেই নৌকার শেপ দেখতে পাচ্ছি। এই নৌকায় একসময় বিশ্বাসীদের বাঁচিয়েছিল। কত শত সহস্র বছর পরে সেই নৌকায় এই আমি উঠেছি। আমি তুরস্কের আরে প্রদেশের এই শহরের নাম দৌবেয়াজিদ। ইরান ও আর্মেনিয়া সীমান্তবর্তী এই শহরটি গড়ে উঠেছে ৫,১৩৭ মিটার উচ্চতার মাউন্ট আরারাতের পাদদেশে। এটি তুরস্কের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ও একটি সুপ্ত আগ্নেয়গিরি। এখানে সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল ১৮৪০ সালে। প্রতি বছর অনেক পর্বতারোহী আসেন এটির চূড়া স্পর্শ করতে। এই পর্বতের কাছেই মহাপ্লাবনের সময় ব্যবহৃত নূহ আলাইহিস সালামের নৌকাটির ধ্বংসাবশেষ সংরক্ষিত আছে বলে বিশ্বাস প্রচলিত রয়েছে। আসলে সেই নৌকাটি দেখতেই আমি চলে এসেছি ইরান সংলগ্ন এই দৌবেয়াজিদ শহরে। এই শহরের দোকানপাট, অবকাঠামো, মানুষজনের চেহারা ও চলনবলনে ইরানি ছাপ স্পষ্ট। কোনো কিছু না বলে এখানে নিয়ে এসে কাউকে ছেড়ে দিলে নিশ্চিত তিনি ভাববেন যে ইরানেই চলে এসেছেন। কালারফুল ফলের পসরা, পথের ধারের অদ্ভুত চায়ের দোকান আর বয়োজ্যেষ্ঠদের জম্পেশ আড্ডা যেন ইরানেরই খণ্ডচিত্র। এখানে আমরা যে হোটেলে উঠেছি তার নামের সাথেও রয়েছে তেহরান বুটিক হোটেল। হোটেলটি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, স্টাফরাও বেশ আন্তরিক। নূহ আলাইহিস সালামের সেই নৌকা দেখতে যাব। এখান থেকে আমাদের প্রায় ৩০ কিলোমিটার দূরে যেতে হবে। আমরা একটু তার আগে খেয়ে নিতে চাই। অমন ভাই কি বলেন? আমরা জানি যে তুরস্কে কাবাব খুবই বিখ্যাত। এই শহরেও খুব ভালো কাবাব তৈরি হয়। আমরা এখন একসাথে ঝটপট দুপুরের খাবার খেয়ে নেব, এরপর রওনা দেব নূহ আলাইহিস সালামের সেই নৌকা দেখতে, সেই নৌকার সন্ধানে, আর জানাবো যে আসলেই এটিই কি সেই নৌকা যে নৌকায় করে নূহ আলাইহিস সালাম সেই বন্যার আগ মুহূর্তে তার জাতির বিশ্বাসীদের তুলেছিলেন এবং বাঁচিয়েছিলেন। মেভলানা কেবাব সালুন নামের একটি রেস্টুরেন্টে আমরা নাস্তার জন্য প্রবেশ করলাম। সুস্বাদু কাবাব তৈরির জন্য এই রেস্টুরেন্টটির বেশ নামডাক রয়েছে এখানে। আমরা অর্ডার করার পরই শুরু হয়ে গেল কাবাব তৈরির কাজ। পোড়ানো অবস্থাতেই কাবাবের রং চেহারা দেখে খেতে ইচ্ছে করছে। কাবাবের সাথে তারা রুটির পাশাপাশি সালাদ সহ আরও বেশ কিছু আইটেম দিয়ে থাকেন, যা কাবাব ভোজনকে আরও উপভোগ্য করে তোলে। শুধু কাবাব তৈরিতে নয়, পরিবেশনেও রয়েছে তাদের বিশেষ দক্ষতা। খুব অল্প সময়ের মধ্যেই কয়েক ধরনের কাবাবের প্লেটটি সাজিয়ে দিলেন একজন কর্মী। টেবিলে কাবাব পরিবেশনের পর দেয়া হলো একটি করে আয়রানো। কাবাবের সাথে দেওয়া গ্রিলড পেপারস আর অনিয়নও বেশ মজার।
যা হোক, এই রেস্টুরেন্টের কাবাব আমরা বেশ তৃপ্তি সহকারে খেলাম। সুস্বাদু এই খাবারের কথা মনে থাকবে অনেক দিন। আমরা দারুণ খাবার উপভোগ করলাম এখানে। খুব ভালো কাবাব বানান যে তারা, খেয়ে সেটা আমরা তিনজনে উপলব্ধি করলাম। পেট ভর্তি হয়েছে, এখন মনের খোরাক জোগাতে হবে। পেটের খোরাক হয়েছে, এখন মনের খোরাক। মনের খোরাক বলতে আমরা যে নূহ আলাইহিস সালামের নৌকা দেখতে যাব সেটাই বোঝাচ্ছি। আর দেরি নয়, মামুন ভাই এখন একটা গাড়ি ঠিক করবেন আমাদের জন্য, সেই গাড়িতে করে আমরা চলে যাব সেই নূহ আলাইহিস সালামের নৌকা দেখতে। বন্ধুরা দেখুন, এই গাড়ির সিটের উপরে সুন্দর করে কিন্তু এটাকে কি বলবো, কার্পেট বেছানো রয়েছে মাদুরের মতো, সম্ভবত ইরানি ট্র্যাডিশন। এটি দেখে খুব ভালো লাগলো। সুরভি, এই শহরটা কেমন লাগছে তোমার কাছে? ভীষণ সুন্দর লাগছে, এরকম শহর তো আগে দেখিনি। আর ভালো লাগার একটা মেইন কারণই হচ্ছে আমরা ইরান বর্ডারের অনেক কাছাকাছি আছি। আর যেহেতু আমি ইরানি মুভি অনেক দেখছি, তো সেই অনুযায়ী তাদের যে মানুষজনগুলো চলাফেরা, তাদের পোশাক আশাক, তারপর বয়স্ক লোকজন, এদের দেখে আমার ইরানি সেই ওই মুভিগুলার ওই ক্যারেক্টারগুলা খুব মনে পড়ছে। আর এই এরিয়াটা একটু অন্য ধাঁচের, ইরানি ধাঁচের, তো এই জন্য আরো বেশি ভালো লাগছে। আর নৌকা, নতুন একটা জায়গা, নতুন পরিবেশ, ভীষণ ভালো লাগছে। আর তার থেকে বড় কথা, যে উদ্দেশ্যে এখানে আসা, সেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের সেই নৌকা। সেই মানে এটা আমার সৌভাগ্য যে এই জায়গাটাতে যেতে পারছি, এখন যাচ্ছি আমরা। ভাই। জি ভাই। তুরস্কের অনেক শহরেই তো গিয়েছেন, এই শহরে কি এর আগে এসেছেন আপনি? না, এই প্রথম আসলে। আর এতে মানে এই এরিয়াতে দো বায়াজিদ এই মানে এই প্রথম। আমরা এগিয়ে চলেছি নূহ আলাইহিস সালামের নৌকা যেখানে রয়েছে ঠিক সেই দিকে। সামনে দূরে দৃশ্যমান মাউন্ট আরারাত। এই পর্বতের চূড়ায় আরোহণের সুপ্ত ইচ্ছাটা মনের মাঝে জিইয়ে রেখে দিলাম আমি। থ্যাংক ইউ, ওয়েলকাম। আসলে দেখুন, তারা এতই আন্তরিক, সব মানুষজন, আমি অভিভূত হয়ে যাচ্ছি এই তুরস্কে ঘুরতে এসে। তারা এত মিশুক, এত আন্তরিক, এটা খুবই ভালো লাগার বিষয়। আপনারা যারা তুরস্কে ঘুরতে আসবেন দেখবেন যে এখানকার সব মানুষই, অধিকাংশ মানুষই আমি পেয়েছি তারা খুব আন্তরিক। আর বাংলাদেশের প্রতি তারা আরও বেশি আন্তরিক। বাংলাদেশি শুনলে তারা বলে আমরা তো ভাই ভাই, বন্ধু বন্ধু, এরকম বলে। شنو بدك يصير كذا؟ তামাম। উনি বলতেছেন যে এখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের ওই পারেই হচ্ছে ইরান, আর আমরা এই পারে হচ্ছে টার্কিতে। আর মানে আমি বলছিলাম যে আমরা কি দেখতে পারবো নাকি ইরানের গ্রাম। উনি বলে যে এইখান থেকে দেখতে পারবেন না, পাহাড়ের উপরে ওঠা নিষিদ্ধ। কিন্তু পাশেই একটা জায়গা আছে যেখানে হচ্ছে মানে আমরা ওই ইরানের যে গ্রাম এই পাশ থেকে দেখা যায়। তা আমরা আগে হচ্ছে এই মাউন্টে যাব, তারপর এখান থেকে এসে আমাদের ওখানেও আমরা কন্টিনিউ করবো, ওখানে যাব। দেখা যাক, একেবারে ইরান তুরস্ক বর্ডার লাইন দিয়ে আমরা যাচ্ছি। আর ওই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের ঠিক ওপারেই হচ্ছে ইরানের গ্রাম রয়েছে, মানে ইরান। আর এপারে হচ্ছে তুরস্ক। আমরা আমাদের যিনি ড্রাইভার ভাই রয়েছেন, তিনি বললেন যে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। দেখা যাক তিনি দেখাতে পারেন কিনা। তার আগে আমরা দেখার চেষ্টা করব নূহ আলাইহিস সালামের নৌকা, সেটা আগে দেখি। মুসলিমদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বাইবেলেও নূহ আলাইহিস সালামের নৌকা বানানোর প্রেক্ষাপট ও মহাপ্লাবনের প্রায় একই ধরনের বর্ণনা পাওয়া যায়। হজরত আদম আলাইহিস সালামের মৃত্যুর অনেক বছর পর পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে হানাহানি ও অন্যান্য খারাপ কাজে লিপ্ত হয়েছিল। তাদেরকে সঠিক পথে ফেরানোর জন্য সৃষ্টিকর্তা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কিন্তু তখনকার অধিকাংশ মানুষই নূহ আলাইহিস সালামের দেখানো পথে হাঁটেননি।
এমন পরিস্থিতিতে সৃষ্টিকর্তা সিদ্ধান্ত নিলেন যে এক মহাপ্লাবন সৃষ্টি করে তিনি বিপথগামীদের ধ্বংস করে দেবেন। এরপর নূহ আলাইহিস সালামকে একটি বড় আকৃতির নৌকা বানাতে বলা হয়। বাইবেলের বর্ণনা অনুযায়ী লম্বায় নৌকাটির দৈর্ঘ্য ছিল প্রায় 500 ফুট। গফার বা সাইপ্রাস গাছের কাঠ দিয়ে তৈরি নৌকাটির 3টি আলাদা তলা এবং একটি দরজা ছিল। পশু ও পাখির মধ্য থেকে নারী ও পুরুষ মিলিয়ে প্রতিটি জোড়ায় জোড়ায় নৌকাটিতে তোলা হয়। এরপর শুরু হয় মহাপ্লাবন। প্রায় 40 দিন এবং 40 রাত ধরে মুষলধারে বৃষ্টিপাত হয়। জলের তলে ডুবে যায় গোটা পৃথিবী। এছাড়া 150 দিন জলে ভেসে বেড়ানোর পর নূহ আলাইহিস সালামের নৌকাটি জুদি নামের একটি পর্বতে নোঙর ফেলে বলে কোরআনের বর্ণনায় উল্লেখ রয়েছে। ইসলামী পণ্ডিতদের অনেকেই মনে করেন যে জুদি পর্বতটি তুরস্কের আরারাত পর্বতমালারই একটি অংশ। মহাপ্লাবন শেষে নৌকাটি মাউন্ট আরারাতে নোঙর করার বিষয়টি বাইবেলেও উল্লেখ রয়েছে। যখন সেই প্লাবন এসেছিল তখন সব কিছু ডুবে গিয়েছিল। বলা হয়ে থাকে যে গোটা দুনিয়ায় ডুবে গিয়েছিল। শুধুমাত্র বেঁচে ছিলেন তারাই যারা উঠেছিলেন নূহ আলাইহিস সালামের সেই নৌকায়। ধর্মীয় এই কাহিনী কে না শুনেছেন, আমরা সবাই জানি এটি। আজ সেখানে যাচ্ছি, এটা সত্যি এই ভালো লাগা বলে বোঝানো যাবে না। বন্ধুরা, টার্কিশ এয়ারলাইন্সের ট্যুর ইস্তাম্বুল প্যাকেজের মাধ্যমে যে কেউ কোনো খরচ ছাড়াই ঘুরে দেখতে পারবেন ইস্তাম্বুল শহর ও আশপাশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো। বিশ্বের যে কোনো গন্তব্যে ভ্রমণের সময় ইস্তাম্বুল এয়ারপোর্টে যদি কোনো যাত্রীর 6 ঘন্টার বেশি কিংবা 20 ঘন্টার কম ট্রানজিট থাকে, তাহলে সেই যাত্রীকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে ইস্তাম্বুলের পছন্দের জায়গা ঘুরিয়ে আবার পরবর্তী ফ্লাইটের আগেই এয়ারপোর্টে পৌঁছে দেবে টার্কিশ এয়ারলাইন্স। ট্রান্সপোর্ট, গাইড, এন্ট্রি ফি, খাবার সহ সবকিছুই বহন করবে এয়ারলাইন্স। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম একেবারে ইরান সীমান্তবর্তী উজেনগিলি গ্রামে। এখানেই রয়েছে নূহ আলাইহিস সালামের নৌকার ধ্বংসাবশেষ। ভিউ পয়েন্টে রয়েছে একটি ভিজিটর সেন্টার তথা ছোটখাটো একটি জাদুঘরও। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছি না, মাউন্ট আরারাতের ঠিক সেই জায়গায় চলে এসেছি যেখানে রয়েছে হযরত নূহ আলাইহিস সালামের সেই নৌকা। এই যে দেখুন, একটু ভালোভাবে খেয়াল করলে যে কেউ বুঝতে পারবেন পাহাড়ের বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে বিশাল একটি নৌকার শেপ দেখা যাচ্ছে। 1959 সালে তুর্কি ক্যাপ্টেন ইলহান দুরুপিনার প্রথম বিমান মহড়ার সময় জাহাজ আকৃতির এই শিলা কাঠামোটি দেখতে পান। কাঠামোটি প্রায় 160 মিটার লম্বা এবং এর মধ্যে টানেল ও একাধিক তলের মতো গঠন রয়েছে, যা বাইবেলে উল্লেখিত বর্ণনার সঙ্গে মিলে যায় বলে অনেকেই মনে করেন। যে নৌকা নিয়ে নূহ আলাইহিস সালাম ভেসেছিলেন, দুনিয়ায় যখন মহাপ্লাবন হয়েছিল তখন এই নৌকাতেই উঠেছিলেন নূহ আলাইহিস সালাম। উঠিয়ে নিয়েছিলেন মানবকুল, প্রাণীকুল, পাখিকুল সহ অজস্র প্রাণী, জীব জন্তুকে। সেই নৌকা যে এখানে আমি নিজ চোখে দেখছি, এটা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা। সত্যিই নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছি না। ছোটবেলা থেকে এই ধরনের গল্প শুনে এসেছি, বইয়ে পড়ে এসেছি। আজ বাস্তবে চোখের সামনে নূহ আলাইহিস সালামের সেই নৌকা, সেই নৌকার শেপ দেখতে পাচ্ছি। কখনো ভেবেছিলেন এখানে আসবেন? মানে আসলে এইদিকে মানে যে কখনো আসা হবে এটা আমার আসলে প্ল্যানে ছিল না সত্যি বলতে, কারণ আমাদের মেইন কাজগুলো হয় অন্যান্য শহরে। কিন্তু মানে এই সেই ছোটবেলা থেকে যে গল্পগুলো শুনছি, মানে আমরা শুনছি হয়তো ধর্মীয় যে ইয়েগুলো আমরা জানতে পারছি, কিন্তু সরাসরি যে এটা দেখবো এখানে আসার পর মানে এইটাই এতক্ষণ চিন্তা করতেছিলাম, এখানে তাকিয়েছিলাম যে এই জায়গাতেই এত মানে ইসলামের ইতিহাসের এত ইম্পর্টেন্ট ঘটনাগুলো এখানে ছিল, আর আমি এখানে সরাসরি দেখতে পারতেছি। এর জন্য আমি সত্যি বলতে আলহামদুলিল্লাহ।
আজকে আমরা যখন এখানে এসেছি, এখানে নূহ আলাইহিস সালামের নৌকাকে কেন্দ্র করে এখানে যে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামের যিনি কর্মকর্তা রয়েছেন, এখানে আসার পরই যিনি আমাদেরকে নিয়ে এসে দেখালেন যে আসো আসো দেখো ওই যে নূহ আলাইহিস সালামের নৌকা, তার সাথে কথা বলতে চাই যে তিনি কতটা এ ব্যাপারে আমাদের তথ্য দিতে পারেন সেটি জানতে চাই। আর এ ব্যাপারে সহযোগিতা করছেন মামুন ভাই, যেহেতু মামুন ভাই, আপনারা মামুন ভাইকে অনেকেই চেনেন যে তিনি তুর্কি স্টেট ট্যুরের কর্ণধার। আচ্ছা মামুন ভাই, ওনাকে একটু জিজ্ঞেস করুন যে এটা নিয়ে তো একটা প্রশ্ন আছে যে আসলেই কি এই নূহ আলাইহিস সালামের নৌকাটা এটা এখানে যেটা দেখছি এটা অরিজিনাল কিনা, থাকলে কি কি প্রমাণ আছে, ওনাকে এটা জিজ্ঞেস করুন। Şimdi arkadaş soruyor. Aslında bu konuda burası gerçekten Nuh Peygamber'in gemisi mi? Bu bazı kişiler diyorlar bu orijinal bilgi mi? Şimdi bu konuda yani siz ne diyorsunuz? Gerçek bu Nuh Peygamber'in gemisidir. Çünkü buranın araştırması yapmış. 1959 Yarbay Kaptan İlhan Durupınar keşfedilmiş. মামুন ভাই উনি কি বললেন? উনি বলতেছেন যে এটা আসলে অরিজিনালি নূহ আলাইহিস সালামের যে নৌকার যে জায়গাটা, এটা নিয়ে অনেক রিসার্চও হয়েছে। İşte Amerikalılar geldiler. 1980 Ron White Amerikalı buranın araştırması yapmış. ও নিয়ে araştırması yaptı. Buranın araştırması yaparken oradan burada içeride sevgileşmişiz biz. তো উনি বলতেছেন যে ওই আমেরিকা থেকে যে টিম আসছিল ওনারা এখানে রিসার্চ করেছেন, রিসার্চ করে এখানে যে নৌকার যে পার্ট কাঠের এরকম অনেক কিছু এখান থেকে ওনারা পেয়েছেন, যেগুলো এখন বর্তমানে এই মিউজিয়ামেই সংরক্ষিত আছে। বন্ধুরা, এই যে মেহমেদ ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন যে তোমরা এখান থেকে দেখো, এখান থেকে দেখলে আরও ভালোভাবে নৌকাটি বুঝতে পারবে। কত আন্তরিক দেখুন। এই নূহ আলাইহিস সালামের এই নৌকাকে কেন্দ্র করে যে মিউজিয়ামের কর্মকর্তা তিনি। ও ইয়েস, থ্যাংক ইউ। দেখুন এখান থেকে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওয়াও, কি দারুণ। নূহ আলাইহিস সালামের নৌকা দেখছি বারবার ভাবছি, নিজেই নিজেকে প্রশ্ন করছি, সত্যি কি এটি নূহ আলাইহিস সালামের নৌকা আমার চোখের সামনে? আসলে অবিশ্বাস্য লাগছে, অবিশ্বাস্য। সেটা কিভাবে যে বোঝাবো যে এই এক্সপ্রেশন, এই অনুভূতি কেমন হতে পারে, সেটা আমার বোঝানো আমার পক্ষে অসম্ভব। বন্ধুরা, এতক্ষণ তো দূর থেকে দেখলাম নূহ আলাইহিস সালামের নৌকা। এবার এই নৌকার একেবারে কাছে যেতে চাই আমরা। ওই যে দেখুন মামুন ভাই হাঁটছেন, অনেক নিচে নেমে গেছেন, আমরাও নামছি। আর ওই যে সেই নৌকা, শুধু কাছে যেতে চাচ্ছি তাই নয়, কাছে গিয়ে ছুঁয়ে দেখতে চাই। নূহ আলাইহিস সালামের নৌকা আমাকে যেন চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছে তার দিকে, সেই নৌকার দিকে। দেখুন এই যে নৌকা, এটি কিন্তু কাছে থেকে বোঝার উপায় খুব কম। দূর থেকে আমরা যেখান থেকে দেখলাম, উঁচু থেকে দেখলে সবচেয়ে ভালো, সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায়। কোনো বড় জিনিস যখন দেখতে হয়, যেহেতু নূহ আলাইহিস সালামের নৌকা ছিল অনেক বড়, সে কারণে এটি দেখতেও হবে দূর থেকে, কিন্তু কাছে না এলে তো ছুঁয়ে দেখা যায় না। আর ছুঁয়ে দেখার স্বপ্নে বিভোর আমি ছুটে চলেছি সেই নৌকার কাছে। এই যে দেখুন অনেকটা কাছে চলে এসেছি। এই যে নৌকার একটি মাথা, এটি কিন্তু এখান থেকে একটু দেখে তারপর আবার হাঁটবো, যেতে হবে। দেখুন এই যে সুরভি যাচ্ছে, ওই যে মামুন ভাই যাচ্ছেন, এই দিক দিয়ে যেতে হবে। কিন্তু ঠিক এই যে এই জায়গা থেকে নৌকার মাথাটি দেখা যায়। আপনাদেরকে একটু দেখাই, আমি নিজেও দেখি। এই যে, ও মা, এখানে দেখুন একটা গিরি খাদের মতো উনি বলে দিয়েছেন, এদিকে কিন্তু খাদ আছে, তোমরা ওই দিক দিয়ে ঘুরে যাও আমাকে বলছে। সেই দিক দিয়ে কিন্তু ওই যে সুরভি যাচ্ছে, মামুন ভাই পার হয়েছেন এই খাদ।
আর এখানে এসে এই যে দেখুন, এটি হচ্ছে এই নৌকার মাথার দিক। এদিকে এক মাথা, ওইদিকে এক মাথা। আমি একটু চেষ্টা করে দেখি ওই দিক দিয়ে ঘুরে না গিয়ে এই গিরিখাত দিয়ে নামার উপায় আছে কিনা। হ্যাঁ, নামা যাবে। এখানে মনে হয় পায়ের ছাপও দেখছি। নেমে দেখি। নামা একটু কষ্টকর, একটু ঝুঁকিপূর্ণ, তারপরে আমি নামছি। জানি না এইসব জায়গায় অন্য কোনো সমস্যা, সাপ টাপ বা এই ধরনের কিছু আছে কিনা। আর আমার পা পিছলে যাচ্ছে, পাটা গ্রিপ করা কঠিন হয়ে যাচ্ছে। এখানে বেশ কিছু পথ আমাকে লাফ দিতে হবে। ও মাই গড! আমি জানি না পরবর্তীতে কী হবে। আমার গোড়ালিতে ভীষণ ব্যথা পেয়েছি। দেখুন এই গিরিখাদের মধ্যে। উফ! নূহ আলাইহিস সালামের নৌকার প্রতি যে চম্বুকের মতো টান, আর সেই টানে যে আমি এই উঁচু থেকে লাফ দিয়েছি আর পায়ে এত জোরে আঘাত লেগেছে গোড়ালিতে ঠিক। ও মা, পা নাড়াতে পারছি না। আর এদিকে দেখুন এই যে গিরিখাদ, এখান থেকে আবার উপরে উঠতে হবে। উপরে উঠলেই নূহ আলাইহিস সালামের সেই নৌকা। এদিকে ওঠার মতো কোনো চিহ্নও দেখছি না, তবে এদিক দিয়ে চেষ্টা করলে ওঠা যাবে। আর যখন এদিকে পাহাড়ি ঢল আসে, দেখুন এই দিক দিয়ে কিন্তু এই পানিটা নেমে যায়, এই গিরিখাত দিয়ে এ পথে নেমে যায় পানি। আর আমি ওঠার চেষ্টা করব এই দিক দিয়ে। মোটামুটি উঠে এসেছি। এরকম ঝুঁকি নেওয়া ঠিক হলো না, কিন্তু অবশেষে চলে এসেছি। এই যে দেখুন নূহ আলাইহিস সালামের নৌকা সুরভিও পৌঁছে গেছে নৌকার একেবারে এই অংশের মাথায়। আর ওই যে দেখুন মামুন ভাই, আমরা তিনজনই চলে এসেছি। অবশেষে নূহ আলাইহিস সালামের সেই নৌকায় আমি উঠে গেছি। এই যে নৌকার একেবারে মাথায় উঠেছি, বিশ্বাস করতে পারছি না। অবাক বিস্ময় কাজ করছে আমার মধ্যে। এই সেই নূহ আলাইহিস সালামের নৌকা, যে নৌকায় আমি উঠেছি এখন। এই নৌকায় একসময় বিশ্বাসীদের বাঁচিয়েছিল। কত শত সহস্র বছর পরে সেই নৌকায় এই আমি উঠেছি, আমি। 1960 সালের জুন মাসে তুরস্ক ও আমেরিকার বিজ্ঞানীরা যৌথভাবে প্রথম অনুসন্ধান চালান এখানে। এরপর একই বছরের জুলাইয়ে এ নিয়ে সংবাদ প্রকাশ করে টার্কিশ হায়াত ম্যাগাজিন এবং সেপ্টেম্বরে আমেরিকান লাইফ ম্যাগাজিনে প্রতিবেদন প্রকাশিত হয়। বিজ্ঞানীদের অনেকেই এটিকে প্রকৃতিগতভাবে তৈরি একটি সাধারণ রক ফরমেশন বা পাথরের কাঠামো বলে দাবি করে যাচ্ছেন। তবে এখান থেকে প্রাপ্ত কাঠের টুকরা সহ বেশ কিছু নমুনা দেখে আরেক দল বিজ্ঞানী ঝুঁকছেন প্রচলিত ধর্মীয় বিশ্বাসের দিকে। ঠিক এই জায়গাটিতেই বহুবার বহু গবেষক এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। 1980 সালে আমেরিকার যে গবেষক দল এখানে এসেছিল, তারা এখান থেকে নৌকার যে কাঠামো সেই কাঠ উদ্ধার করেছিলেন। এখনও দেখিনি, আমরা দেখব। জাদুঘরে যাব, সেখানে নাকি রয়েছে। জাদুঘরের কর্মকর্তা মেহমেদ ভাই তো বলেছেন যে তোমরা আসো, এসে দেখো এখানে কি পাওয়া গেছে, তারপর তোমরা বুঝতে পারবা যে আসলেই এটা নূহ আলাইহিস সালামের নৌকা কি না। তো আমরা জাদুঘরে গিয়ে সেটা তো দেখবই, সেই নিদর্শন যেখানে গবেষকরা আসলে কি পেয়েছে আপনাদেরকেও সেটি দেখাবো। তার আগে নিজে এই নৌকা ছুঁয়ে দেখছি, এটা সত্যি একটা দারুণ অনুভূতি, সত্যি খুবই ভালো লাগছে। মামুন ভাই মনে হয় নৌকার ওই মাথা থেকে ঘুরে আসছেন। আর দেখুন এই যে নৌকার মাঝের অংশ, এটা ওপারে আবার ওপাশের অংশটি। মামুন ভাই কেমন লাগছে? যারা যারা সেফ থাকতে চান তাড়াতাড়ি নৌকায় চলে আসেন।
কেমন লাগলো বলেন? খুবই এখানে একটা অনুভূতি হইতেছে, মানে আমি শুধু ভাবতেছি ওই সময়কার কথা, যে ওই সময়কার কেমন একটা ইয়ে ছিল, যে ওইখানেই আমরা এখন দাঁড়ায় আছি, মানে এটা একটা ভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ। ওইদিকে কেমন লাগলো উপরে? খুবই ভালো লাগছে। আমি ওইখানে কয়েকটা জিনিস দেখলাম, কোনো জায়গায় আবার মানে একটু কাঠেরিও দেখা যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ। কোথায় কাঠেরি আছে একটু দেখাবেন? মামুন ভাই এখানে এসে নাকি কাঠের কোনো কিছু দেখতে পেয়েছেন, কাঠের অস্তিত্ব। এটা তো আমার কাছে অবাক লাগছে। আর গবেষকরাও এখানে কাঠের অস্তিত্ব পেয়েছেন, নৌকার অবকাঠামো পেয়েছেন। আর এটি যদি মামুন ভাইয়ের চোখে পড়ে থাকে, সেটা তো আমাদের জন্য এটা একটা আরেকটু নিচে অনেক রেখে ভাবনার আসছি। খোরাক যোগাবে। আর একটু নিচে রেখে আসছি। কোথায়? ও, ও, এই নিচেও যে- আছে, আবার এই যে এখানেও আছে। এই যে এটা কি? এটা তো এখানে- পাথরের মতো লাগছে। এখানে কাঠের মতন দেখা যাচ্ছে আসলে। এটা বড় গাছের। ও আচ্ছা, বড় গাছের গুড়ির মতো দেখা যাচ্ছে। দেখুন এই যে এই অংশটা দেখতে প্রথমে দেখে আমার কাছে মনে হচ্ছে পাথর, পরে ভালো করে তাকে মনে হচ্ছে কাঠের গুড়ি, সেই রকম লাগছে দেখতে। কিন্তু আমার এখানে কাছে ওই পাশে একেবারে কাছে নেমে যাওয়া যাবে না, গিয়ে যে একেবারে দেখবো সেই উপায় নেই। দেখুন এখানে কতটা একেবারে খাড়া, চারপাশে খুবই সুন্দর লাগছে এই মাউন্ট আরারাত, এই পাহাড়ি এলাকা সত্যি অসাধারণ। আরও অসাধারণ হয়ে উঠেছে এখানকার এই নৌকার কারণে। ওইটা হচ্ছে নৌকার মাথা। আর হাঁটতে হাঁটতে আমি এখন নৌকার একেবারে মাঝখানে এসেছি। এই জায়গাটি এখন উঁচু। আর নৌকার আদার সাইড দেখুন, ওই অংশটা, এই যে বর্ডার দেখতে পাচ্ছেন। চলে এসেছি নৌকার একেবারে শেষ প্রান্তে, সবচেয়ে উঁচু যে প্রান্ত, এখানে চলে এসেছি। এই যে দেখুন, ওয়াও, কত উঁচু এই জায়গাটি। আর এখান থেকে পুরো নৌকাটা দেখা যাচ্ছে। দেখুন কি অসাধারণ লাগছে। একেবারে এই মাথায় এসেছি, এখান থেকে এক দৃষ্টিতে ওই যে সুরভিকে দেখা যাচ্ছে, ক্ষুদ্র দেখাচ্ছে। এখানে এসে হাঁপিয়ে গেছি। এবার আমি নিচের দিকে নামছি, যেদিকে নৌকাটা ঢালু হয়ে রয়েছে, যেদিক দিয়ে উঠেছিলাম ঠিক সেদিকে যাচ্ছি। আর যাওয়ার সময় এখানে এত লতা গুল্ম ঘাস আর এত সুন্দর, দেখুন এই নৌকার ভেতরেই কিন্তু এরকম পাহাড়ি ফুল, আমি দেখে অবাক হচ্ছি। এই নৌকায় উঠে তো অনেক ভালো লাগছেই, সেই সাথে এখানকার এই ঘাসগুলো দুলছে। এর পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাহাড়ি ফুল ফুটে রয়েছে এই নৌকার ভেতরে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন, বিশেষ করে এই ফুলটি দেখেই আমি থমকে গেলাম। আহ, কি সুন্দর। অনেক দূর উঠে এসেছি, আর অল্প একটু পথ পেরোলেই উপরে উঠে যাব। পরন্ত বিকেল, সূর্য ঢলে পড়ছে। এখন বাজে 5টা। 6টার দিকে মিউজিয়াম বন্ধ হয়ে যাবে। জানি না উনি এতক্ষণ আছেন কি না, থাকার কথা আমাদেরকে বলেছিলেন। 6টা পর্যন্ত তিনি থাকবেন। আমি রিকোয়েস্ট করে গিয়েছিলাম, আমি না আসা পর্যন্ত আপনি থাকবেন, এই নিদর্শনগুলো আমি দেখতেই চাই। মিউজিয়ামে প্রবেশ করেই এর ভেতরে ক্যাপ্টেন ইরহান দুরুপিনার ছবি দেখতে পেলাম, যিনি এই জায়গাটি বিমান থেকে প্রথম দেখতে পেয়েছিলেন। দেখা হলো মিউজিয়ামের দায়িত্বশীল মেহমেদ ভাইয়ের সাথেও। তিনি শুরুতেই এ নিয়ে তৈরি ভিডিও চিত্র দেখালেন আমাদের। এটির আবিষ্কার ও অনুসন্ধানের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে ভিডিওতে। এটি যে আসলেই মানুষের তৈরি নৌকা, তার সপক্ষে অনেক যুক্তি প্রমাণও রয়েছে এই ভিডিওতে। বন্ধুরা, এই জাদুঘরে এমন কিছু নিদর্শন আছে, এই নূহ আলাইহিস সালামের নৌকা বলে যেটাকে দাবি করা হচ্ছে, এই দাবির সপক্ষেই যায় এই নিদর্শনগুলো।
শুরুতেই এখানে আসার পরই আমাদেরকে একটি ভিডিও চিত্র দেখানো হলো। সেই ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো হলো যে কেন এটি অরিজিনাল এবং কেন এটি নূহ আলাইহিস সালামের নৌকা, তার বিভিন্ন দলিল দস্তাবেজ, বিভিন্ন গবেষণার বিষয় আশয় আমরা তো দেখলাম ভিডিওতে। এর পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই নৌকায় গবেষণা করতে এসে যা বিজ্ঞানীরা যেগুলো পেয়েছেন, যে নিদর্শনগুলো পেয়েছেন, তার গুরুত্বপূর্ণ অংশগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। শুরুতেই আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বস্তু দেখাচ্ছি, যেটা এই নূহ আলাইহিস সালামের নৌকা বলে দাবি করা হচ্ছে, যেটাকে সেখান থেকে উদ্ধার করেছেন গবেষকরা। এই যে দেখুন, এটি হচ্ছে কাঠের টুকরা। দীর্ঘদিন এটি এখানে পড়ে আছে, শত সহস্র বছর ধরে। তারপরে কিন্তু পাথরের সংস্পর্শে এসে এই কাঠের টুকরাটা এরকম হয়ে গেছে। বিজ্ঞানীরা এটি পরীক্ষা নিরীক্ষা করেছেন যে এটি আসলেই একটি কাঠের টুকরা। দীর্ঘদিন ধরে এখানে থাকার কারণে কিন্তু এর চেহারা দেখলে মনে হচ্ছে না যে এটি কাঠ, কিন্তু আদতে এটি একটি কাঠের টুকরা। এটি যেহেতু কাঠের টুকরা, এটি প্রতীয়মান হয় যে এটি নূহ আলাইহিস সালামেরই নৌকা, যেটি ধারণা করা হচ্ছে যে নৌকা যেহেতু কাঠ দিয়ে বানানো হয়েছিল আর এখানেও তারা কাঠ পেয়েছেন এরকম, সেক্ষেত্রে এটি প্রতীয়মান হয় এটি নৌকা। এই যে দেখুন প্রবাল পাথর, এই পাহাড়ে কিন্তু এই প্রবাল পাথর থাকার কথা না। আপনারা মনে করছেন এখানে নৌকা আসবে কি করে, এটা তো হচ্ছে একটা পাহাড়ি জনপদ, পাহাড়ি এলাকা, আশপাশে কোনো এরকম বিরাট কোনো জলধারা বা সমুদ্র এই আশপাশে নেই, তাহলে এখানে কিভাবে নৌকা আসবে? এই যে দেখুন প্রমাণ, এখানে যেখানে নৌকা সেখানে এটি পাওয়া গেছে। এটা কিন্তু একেবারে দেখুন, যারা চেনেন জানেন সহজে বুঝতে পারবেন এটি একটি প্রবাল পাথর, সাদা। এরকম আরও অনেক সমুদ্রের নিচে যে পাথরগুলো পাওয়া যায়, এই যেটা অনেক ওজন, দেখুন এগুলো কিন্তু ধরতে দেয়া হয় না কোথাও, কিন্তু আমাকে পারমিশন দিয়েছেন তাই ধরছি। এটিও কিন্তু এক ধরনের প্রবালের মতোই। দেখুন এটা পানির নিচে না থাকলে, দীর্ঘ শত সহস্র বছর যখন পানির নিচে থাকবে তখনই কিন্তু এইরকম পাথরের অবয়ব ধারণ করে। আবার দেখুন এই যে এটিও কিন্তু কাঠের খণ্ড। এখানে দেখুন দীর্ঘ বহু সহস্র বছর আগে যে মাছ মরে গিয়েছিল, এখানে যে মাছ ছিল তারই কিন্তু এটা প্রমাণ। দেখুন এই যে মাছ, এই যে চোখ দেখা যাচ্ছে, এটা বিজ্ঞানীরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলেছেন এটা মাছ ছিল, পরবর্তীতে দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকা বা পাথরের সংস্পর্শে এসে এই রূপ ধারণ করেছে। আমি এখন এসে এগুলো হয়তো হাত দিয়ে নেড়েচেড়ে ধরতে পারছি, আর কিছুদিন পর এগুলো কিন্তু কাঁচের ঘরের মধ্যে ঢুকে যাবে, তখন শুধু দেখতেই পারবে মানুষ, ছুঁয়ে দেখার কারো সাধ্য হবে না। আমার সৌভাগ্য যেটি ছুঁয়ে দেখতে পারছি, আর অনেক ধন্যবাদ মেহমেদ ভাইকে, তিনি এই সুযোগ আমাকে করে দিয়েছেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বহু ধরনের নিদর্শন রয়েছে। এই নিদর্শনগুলো দেখে সহজেই অনুমান করা যায় যে হয়তো আর বিশ্বাসী মন কখনো হয়তো বলবে না, নিশ্চিতভাবেই বলবেন যে এটাই নূহ আলাইহিস সালামের নৌকা। আর যেহেতু আমি এই বিষয়টি তুলে ধরার জন্য এসেছি, যারা এটা নিয়ে দ্বিধাবিভক্ত রয়েছেন, দ্বিমত রয়েছেন, তাদের মতামতকেও শ্রদ্ধা জানাচ্ছি, সে কারণেই তাদের বিষয়টি মাথায় রেখে আমিও বলছি হয়তো এটি নূহ আলাইহিস সালামেরই নৌকা হয়ে থাকবে। বন্ধুরা শুধু যে মিউজিয়াম দেখলাম, নৌকার বিভিন্ন যে অংশ যেগুলো গবেষকরা উদ্ধার করেছেন সেগুলো দেখলাম তাই নয়, আমাদেরকে এখন মেহমেদ ভাই চা খাওয়াচ্ছেন এখানে বসে, রীতিমতো যেন অতিথি আমরা আজকে এখানে। সত্যিই আমাদের সৌভাগ্য। থ্যাংক ইউ মেহমেদ ভাই, থ্যাঙ্কস এ লট। সত্যিই আমাকে যে সুযোগ করে দিয়েছেন তার কারণে আজকের ভিডিওটা আমার অনেক ভালো হবে, আরও খুব সুন্দরভাবে নির্বিঘ্নে আমার যত খুশি আমি ড্রোন উড়াইতে পেরেছি, এখানে যা কিছু ছুঁয়ে দেখতে পেরেছি, ধরে দেখতে পেরেছি, যতক্ষণ খুশি ঘুরতে পেরেছি, ইভেন নৌকা পর্যন্ত গিয়ে ঘুরে আসতে পেরেছি, সব কিছুই তার জন্য। তাকে অনেক ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা। আমার এই ভিডিও পাবলিশ হওয়ার পরে হয়তো আপনার সাথে অনেকে যোগাযোগ করতে পারেন যে মামুন ভাই আমরাও যেতে চাই, তাদের জন্য কি করতে চান, কি করতে পারবেন? এখানে আসার জন্য যাবতীয় সকল ব্যবস্থাই আমরা অ্যারেঞ্জ করতে পারবো। তো মানে স্পেশালি যদি মানে রিলিজিয়াস ট্যুর প্যাকেজও আছে আমাদের, স্পেশালি যাদের ধার্মিক বিষয়গুলোতে ইসলামিক যে প্যাকেজগুলো, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, এগুলো অন্তর্ভুক্ত করে কিছু প্যাকেজ আমাদের আছে। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের যে জায়গা, তারপর আজকে যে জায়গায় আমরা আসলাম, এই জায়গাগুলো তো ভিজিট করার জন্য মানে সব কিছুই আমরা অ্যারেঞ্জ করে থাকি। তো কেউ যদি আগ্রহী থাকেন অবশ্যই আমরা অ্যারেঞ্জ করতে পারবো।
বন্ধুরা, তুরস্কে ঘুরতে এলে আপনিও দেখে যেতে পারেন এই অনন্য নিদর্শনটি। একই সাথে উপভোগ করতে পারেন ইরান সীমান্তে তুর্কিদের জীবন।